কথা বলেন। আমরা খুবই অল্প সময়ের মধ্যে ক্লাসটা নিয়ে শেষ করবো। 10 to 15 মিনিটস লাগবে, বাট আজকে আমরা একটা টপিক যেটা হচ্ছে একটু এক্সটেন্ড করে আলোচনা না করলেই না, সেই জায়গাটা হচ্ছে আজকে আমরা যাব। সেটা হচ্ছে কি এলাস্টিসিটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আমি জানি আপনারা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, এলাস্টিসিটি টার্মটার সাথে আপনারা অনেক বেশি পরিচিত। সায়েন্সে আমরা এলাস্টিসিটি বলতে কি বুঝি? সিম্পলি যদি বলি যে, আপনারাই বলেন এলাস্টিসিটি বলতে আপনারা কি বুঝেন? এলাস্টিসিটি রাবার পড়েন না? জাতীয় কিছু যেটা টান দিলে মানে বাড়ে, আবার সংকুচিত হয়, প্রসারিত হয়, সংকুচিত হয়, এমন কোনো কিছু। টান তো না, মানে প্রেসার দিলে সেটার অবস্থার পরিবর্তন হয়, আবার যখন প্রেসারটা ইরেজ করা হয় তখন সে হচ্ছে তার আগে স্বাভাবিক অবস্থান যেটা সেটা ফিরে আসে, তাই না? এরকম ছিল না জি ম্যাম। এলাস্টিসিটি? জি ম্যাম। এলাস্টিসিটি কিন্তু প্রত্যেকটা মানে শুধু যে রাবার জাতীয় প্রোডাক্টে হয় তা না। এলাস্টিসিটি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আছে। যেমন সবচেয়ে বেশি এলাস্টিক বলা হয় মনে হয় আমাদের চুলকে, আমাদের হিউম্যান বডির মধ্যে চুলের এলাস্টিসিটি সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে হাড়ের এলাস্টিসিটি সবচেয়ে কম, এই কারণে হাড় চলে আমাদের হাড় ভেঙে যায় যে বলে যে চুল কিন্তু সহজে দেখবে যে টান দিলে ছিঁড়ে না, এই কারণে যে এলাস্টিসিটি ওর বেশি স্থিতিস্থাপকতা। আর কথা হচ্ছে আমরা পড়ছি ইকোনমিক্স, মানে যেটা মানি রিলেটেড অ্যাক্টিভিটি নিয়ে কথা বলছি, টাকা পয়সা মেইন কথা, টাকা পয়সা নিয়ে আলোচনা করছে। সেখানে আসলে এলাস্টিসিটি এই টার্মটা পড়তে আসলে এটা অবশ্যই সারপ্রাইজিং। এবং এটার আসলে তাও আবার বলছে ইটস অ্যাপ্লিকেশন, মানে এটার আবার অ্যাপ্লাইও করবো, করে দেখবো যে কি কি কাজে ব্যবহার হয়। তো এটা অবশ্যই সারপ্রাইজিং বিষয় যে এলাস্টিসিটি আমরা এখানে কি আলোচনা করবো। তো সেটাই হচ্ছে আমরা আজকে দেখবো যে এলাস্টিসিটিটা কি, বা এর অ্যাপ্লিকেশন বলতে ওনারা আসলে কি বোঝাচ্ছে। তো এলাস্টিসিটি ইন ইকোনমিক্স আসলে আপনারা যেটা বুঝে আসেন সেরকমই একটা বিষয়। এখানে আমরা সায়েন্সে পড়ি যে আমরা যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করি তার যে অবস্থার পরিবর্তন হয় সেটা হচ্ছে গিয়ে এলাস্টিসিটি। বল প্রয়োগ করলে তার যে অবস্থার পরিবর্তন, কেউ বল অপসারণ করলে আবার সে তার আগের অবস্থানে ফিরে আসে, মোটামুটি এরকম একটা কনসেপ্টকে আমরা বলে থাকি এলাস্টিসিটি। আর ইকোনমিক্স এলাস্টিসিটি বলতে বুঝছে সেম জিনিস, এখানে বলের জায়গায় হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছে, মানে একটা যে কোনো একটা সূচক। বলছে যে একটা ভেরিয়েবলের পরিবর্তনের জন্য আর একটা ভেরিয়েবল কতখানি পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তনের সেই পরিবর্তনটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার এলাস্টিসিটি। সেই পরিবর্তনটাকে আমরা কিন্তু এলাস্টিসিটি এখানে বলে নিচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা এখনো হচ্ছে সব শেয়ারে যে বলে নিই, আমরা হচ্ছে এখনো আমাদের যে রেফারেন্স বইটা ছিল দ্যাট ইজ ম্যানকিউ, আমি দুটা বই দিয়েছি আপনাদের, ওনার বই থেকে পড়ছি। দুইটা বইয়ের মজার বিষয় হচ্ছে এই চ্যাপ্টারটা সেম। ম্যানকিউর বইটা ওপেন করেছিলাম, তো আবার ভাবলাম পার্কিনের বইটা ওপেন করি। দুইটা বইয়েরই চ্যাপ্টারটা সেম, অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে আমরা পড়বো। জাস্ট ম্যানকিউতে হচ্ছে এটা চ্যাপ্টার 5, আর পার্কিনের হচ্ছে এটা চ্যাপ্টার করে দেওয়া। এখন আপনার ইচ্ছা আপনি কোন রেফারেন্স থেকে পড়বেন, তবে মজার বিষয় হচ্ছে দুইটা বই রেফারেন্সই সেম ভাবে হচ্ছে গিয়ে দেওয়া আছে। তা আপনি চাইলে পার্কিনের বই থেকেও পড়তে, ম্যাথিউ বই থেকেও পড়তে পারেন আপনার ইচ্ছে মতো। তা আমি পার্কিনের বইটা ওপেন করে দেখো, একই জিনিস। এটাই বলতে চাচ্ছিলাম যে দুজনের বই অলমোস্ট সেম। ওই যে বললাম আজকে ক্লাসে যে আপনাদের ডিপার্টমেন্টের একটা রিকোয়ারমেন্ট আছে, আর আপনাদের ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমাকে হচ্ছে গিয়ে কিছু জায়গায় পড়াতে হয়, সেজন্য হচ্ছে আমি ওইভাবে যাচ্ছি। তো এটাই ছিল এলাস্টিসিটি। এলাস্টিসিটিটা হচ্ছে এমন যে যেখানে এক কোথায় চলে গেলাম, ইলাস্ট্রিসিটিটা বলতে ওরা এমন বুঝেছে যে একটা ভেরিয়েবলের পরিবর্তনের কারণে আর একটা ভেরিয়েবলের কতখানি পরিবর্তন হবে, এটাকে বুঝেছে ইলাস্ট্রিসিটি। এটার সাথে এই ছবিটা কেন দিচ্ছে এটাই আমি রিজন বুঝলাম না, যে ছবিটা সরাই দিই। তো একটা ভেরিয়েবলের পরিবর্তনের কারণে আর একটা ভেরিয়েবলের কতখানি পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাকেই আমরা এই এলাস্ট্রিসিটিতে দেখাবো। যেমন আমরা এই অফিসিয়াল টার্মটার আগে আমরা একটু নিজেরা কনসেপ্ট বিল্ড আপ করার জন্য চিন্তা করে দেখি। ধরেন আপনি যদি কথার কথা আপনার ইনকাম বাড়লো। এখন ইনকাম বাড়লে আমরা জানি আমাদের ডিমান্ড ইউজুয়ালি বাড়ে, যে নর্মাল গুডস এর ক্ষেত্রে নিয়ে যদি বলি যে ইনকাম বাড়লে আমাদের নর্মাল ডিমান্ড বাড়ার কথা। এখন সবসময় কি একই রকম বাড়বে? দেখবেন যে কিছু মানুষের ইনকাম বাড়লে ডিমান্ড অনেকখানি বেড়ে যাচ্ছে, আবার কিছু ক্ষেত্রে ইনকাম বাড়লেও ডিমান্ড সেভাবে বাড়ছে না, এরকম কিন্তু ঘটে। তো এই যে ইনকামের আমরা যে পরিবর্তন বলছি সেটার সাথে ডিমান্ডের পরিবর্তন আমরা যেভাবে চাচ্ছিলাম ঠিক সেভাবে ঘটছিল না, মানে পরিবর্তনটা কিন্তু একই রকম ভাবে ঘটছিল না।
ঠিক একইভাবে আমরা জানি যে প্রাইসের সাথে ডিমান্ডের রিলেশনশিপটা নেগেটিভ। ছবি আছে, আমরা ছবিটা অলরেডি চলে যাই। প্রাইসের সাথে ডিমান্ডের পরিবর্তনটা আমাকে এখানে বলছে নেগেটিভ। তাতে যদি এখানে একটা আমরা ছবিটাতে একটু খেয়াল করে দেখি, প্রাইসের সাথে সাথে ডিমান্ডের পরিবর্তনটা আমরা নেগেটিভ করছি। তো হুইচ মিনস প্রাইস বাড়লে আমার ডিমান্ড কমবে, আবার প্রাইস কমলে আমার ডিমান্ড বাড়বে, এটাই এই কথাটাই হওয়া উচিত। কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, আমরা যতই এভাবে বলি না কেন, প্রাইসের অনেক সময় দেখবেন যে প্রাইসের অনেকখানি পরিবর্তন করছে, কিন্তু কিছু প্রোডাক্টের ডিমান্ডে সেভাবে আমাদের পরিবর্তন হয় নাই। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি বলি। যেমন হচ্ছে আমি যদি কথা কথা আমি চালের কথা বলি। এখন চালের দাম যদি ধরলাম যে বাংলাদেশে চালের কেজি হচ্ছে ধরেন 40 টাকা। এখন চালের কেজি 40 টাকা থেকে যদি আপনার এটাকে কি বলে যে ধরেন 400 টাকা হয়ে গেল, আমি 10 গুণ বাড়াই দিলাম, চালের কেজি 40 টাকা থেকে 400 টাকা হয়ে গেল। তাও দেখবেন যে আমাকে চাল, মানে চাল হচ্ছে এমন একটা বেসিক প্রোডাক্ট যেটা না না খেয়ে আমরা থাকতে পারি না। আমরা আমরা বলি যে আমাদের বেসিক নিডটাই হচ্ছে রাইস। তো তখন কি আমরা চট করে আমাদের ডিমান্ড কমায় ফেলতে পারবো, মানে একদম জিরো করে ফেলতে পারবো চাল? হয়তো আপনি যেটা করতে পারেন যে হ্যাঁ, আপনি চাল কনজিউম করতেন কথার কথা পার মান্থে 5 কেজি, সে জায়গায় তো 5 কেজি কনজিউম না করে 4 কেজি কনজিউম, কিন্তু চাল কিন্তু কনজিউম করতে হবে। বা ধরেন আরো একটা আছে লবণ। লবণের যদি দাম বাড়ে, চিন্তা করেন, লবণ ছাড়া তো রান্নাই করা যায় না, আর লবণের দাম যাই বাড়ুক না কেন, লবণ কিন্তু আমাদের কনজিউম করতেই হবে। বিষয়টা অনেকটা এরকম, এটা কনজাম্পশন ছাড়া আমরা আসলে সার্ভাইভ করতে পারবো না। তো তারপরে ধরেন তেল, আমরা যে ভেহিকেল চালাতে আমাদের যে তেলগুলো লাগে, লাইক আমি আসলে পেট্রোলিয়ামের কথা বলছি, যেমন ডিজেল, অকটেন, হ্যাঁ, পেট্রোল। এখন তেলের দাম যতই বাড়ুক না কেন, আমার তো গাড়ি চালাইতে হবে, কোনো তেল কিনতে হবে। এখানে কিন্তু আমার কিছু কনসেপ্ট, দাম অনেক বাড়লে আমাদের কিন্তু জানি যে দাম বাড়লে আমার ডিমান্ড কমার কথা, কিন্তু অকটেনের ক্ষেত্রে কিন্তু দাম বাড়লে আমার ডিমান্ড কমবে না, অপরিবর্তিত থাকবে, এরকম একটা ঘটনা ঘটবে। আবার উল্টো আসি, ধরেন আমি যদি কথার কথা আমি ইয়াতে যাচ্ছি, আমি ধরেন আমি একটা বেসিক ফুডের কথা বলি, যেমন ধরেন আমি চকলেটের কথা বললাম। এখন চকলেট আমরা হচ্ছে লাক্সারি একটা প্রোডাক্ট হিসেবে খাই, চকলেট, ঠিক আছে, চকলেট আমরা আর যেটা হয় যে আমরা নর্মালি একটু চকলেট খেতে পারি। তো এখন দেখেন, যদি কোনো কারণে ধরেন একটা চকলেটের দাম আগে ছিল এরকম 10 টাকা, আমরা চকলেট খাচ্ছি। এখন সেই চকলেটের দাম যদি আপনার 10 টাকার জায়গায় এখন 1,000 টাকা হয়ে যায়, আপনি কি চকলেট খাবেন? আপনি বলবেন যে না, ম্যাডাম ওই যে ওইভাবে, কিন্তু ওর আগে মানে চকলেটের বেশি একটা কনজিউমই করতাম না। যেখানে চকলেটের দাম যদি 10 টাকা জায়গায় 100 টাকা হয়, তখন কিন্তু আমার কাছে আসলে মনে হবে না যে ওটা ওই মাত্রায় আমরা কনজিউম করি। তো এই কারণে যেটা হচ্ছে যে আমরা যদিও বলছি যে প্রাইসের সাথে ডিমান্ডের রিলেশনশিপটা নেগেটিভ, এবং প্রাইস বাড়লে সাধারণত ডিমান্ড কমে, এরকম একটা কথা আমরা জেনে আসছিলাম। কিন্তু আমরা দেখবো এই এই বাস্তবতায় এসে আমরা একটা জিনিস রিয়েলাইজ করবো যে দেয়ার আর সাম প্রোডাক্ট ফর হুইচ ইফ প্রাইস ইনক্রিজেস a lot or price changes a lot, its demand does not change. Demand as it is এরকম থাকবে, খুব খুব সামান্য চেঞ্জ হবে। Same way, there are some another product for which when your demand in your price increases, demand change a lot. দেখবেন যে ডিমান্ডের চেঞ্জেসটা অনেকখানি হবে। তো এটা রাখার জন্য এখান থেকে আমরা হচ্ছে আগে একটা ছবি আঁকবো, তারপরে কনসেপ্টটা আঁকবো, এলাস্টিসিটি এন্ড আদার্স ডেফিনেশন সবই আমরা এখানে। সেখান থেকে আমরা চলে গেলাম, তো আমি হচ্ছে গিয়ে দুটো ছবি আঁকবো পাশাপাশি। দুটো ছবি আঁকবো এবং সেখান থেকে আমরা ছবি দুটো টার্ম বের করছি। তো আমি একইভাবে দুটো এক্সেস নিলাম, এক্সেস নিলাম একটা। তো কি হচ্ছে, কারণ আমার মাউসটা কাজ ইরেজ হয়ে যাচ্ছে কেন?
আচ্ছা, একটু সময় দেন, আমি আসলে ড্র করতে চাচ্ছি, বাট সামহাউ একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমি কোনোভাবেই ছবি আঁকতে পারছি না, মানে মাউসটা কাজ করছে না। হুম। আচ্ছা, আমি দেখি বইয়ের ইয়াটার উপর রাখা যায় কিনা, একটা ওয়ার্ড ফাইলের ছবি আঁকতে যাচ্ছিলাম, বাট কোনোভাবে কাজ হচ্ছে না। আমি এখানে একটু ট্রাই করি। ডাবল ক্লিক করলে মনে হচ্ছে। ডাবল ক্লিক সবই করে ফেলছি, আমার হচ্ছে টাচপ্যাডের মাউসটা অত ভালো কাজ করে না তো। আচ্ছা এক্সট্রা আচ্ছা যে ঠিক আছে। এক্সট্রা মাউস ছিল সেটাও এখন কাজ করছে। এই যে দেখেন, মনে দিচ্ছে এখান থেকে চলে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি, ও নিবে না। ঠিক আছে, তো সমস্যা না, তাহলে আমরা হচ্ছে বইয়ের ছবিটা একটু দেখি। আমাকে একটু সরি, আমাকে একটু এক্সকিউজ করবেন, যেটা আমি পারছি না। আমি এখান থেকেই দেখাই। তো আমরা হচ্ছে এখানে এটার জন্য একটা ছবি দেখবো, সেটা হচ্ছে যে আমরা এলাস্টিক এবং ইনএলাস্টিক এই কনসেপ্টটা ডেভেলপের জন্য আমরা ছবিটা দেখতে চাচ্ছি না। তো এটার জন্য আমরা হচ্ছে গিয়ে এই ছবিটাও ভালো না, আমি তাহলে পার্কিং এর মেন্ট্রির বইতে যাবো। পার্কিং এর বই ছবিগুলো সুন্দর না। আচ্ছা, আমাকে একটু অ্যালাউ করেন, আমরা মেন্ট্রির বইটা দেখি। পার্কিং এর বইতে ছবিগুলো সুন্দর করে দেওয়া নেই, তো এই জন্য মেন্ট্রির বই থেকে দেখছি। যে চ্যাপ্টার 5 পড়াচ্ছি, ওটা চ্যাপ্টার 4 ছিল। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখন দুটো ছবি দেখবো, যেখানে অবশ্যই ডিমান্ড কার্ভই দেওয়া আছে, এর বাইরে কিছু নাই। তো ডিমান্ড কার্ভের ছবি দেখবো, দেখবো যে কিভাবে ডিমান্ডের চেঞ্জ হচ্ছে সেটাই দেখবো। তো এই জন্য আমরা পাশাপাশি কয়েকটা ছবি দেখবো এখানে। তো ছবিগুলো একটু লক্ষ্য করেন, আমি এটা জুম করছি। তো আমরা এটা লক্ষ্য করে দেখি, আমরা ওপরের ছবিটা প্রথমে দেখি। এই ছবিটা চ্যাপ্টার যেটা বি বলছে, বি নাম্বার ছবিটার নাম দিয়েছে এলাস্টিক ডিমান্ড। এখানে খেয়াল করেন দের ইজ এ ডিমান্ড কার্ভ। আপনি বললেন যে ম্যাডাম ডিমান্ড কার্ভ একটু স্কিউড, বা আমরা যেটাকে জানি যে ফ্ল্যাটার না, স্কিউড হয়ে আছে, মানে স্টিপার যেটাকে আমরা বলেছিলাম, হ্যাঁ ওরকম স্টিপার বাট নেগেটিভ স্লোপ একটা কার্ভ। খেয়াল করে দেখি, এখানে আমরা দুটো পয়েন্ট থেকে, আজকে আমি ক্লাসে যখন স্থিতি নিচ্ছিলাম অনেকের এটা দেখেছি, তো খেয়াল করে দেখবেন আমি সবসময় ছবিটা আঁকার সময় আগে ছবিটা আঁকি, মানে কার্ভটা আঁকি। আঁকার পরে সেখান থেকে হচ্ছে কি আপনি চেঞ্জেসটা দেখিয়ে থাকি। তো আমি এখানে একটা, যেটা আমরা যেটাকে বলি স্টিপার, বা আমরা যেটাকে বলছি লো লোয়ার লেভেলে যে কার্ভ আছে, এরকম একটা কার্ভ আমরা হচ্ছে আঁকছি। তো সবসময় আমরা ইউজুয়ালি যেটা করে থাকি, ওটার ওটার থেকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটিটা বের করে নিই। ওটা থেকে যদি প্রাইস কোয়ান্টিটিটা বের করে নিই, সেক্ষেত্রে আমাদের সুবিধাটা বেশি হবে। ওটা থেকে যদি প্রাইস এন্ড কোয়ান্টিটিটা বের করে নিই, তাহলে আপনার আর ওই যে ছবিটা মেলাতে কোনো প্রবলেম হবে না, এটাই বলবো। আমরা ওইখান থেকে প্রাইস কোয়ান্টিটিটা বের করে নিয়ে থাকি। এখানে যেটা দেখছিলাম যে দেখেন, এই যে আমরা যে ডিমান্ড কার্ভটা এঁকেছি, এটা উপরের দিকে যে পয়েন্টটা ছিল, সেখানে যখন আমরা যাচ্ছি দেখলাম যে প্রাইস ঠিকই $4 থেকে $5 হয়ে গেল। অর্থাৎ আমি দেখলাম যে $4 যখন প্রাইস ছিল, ডিমান্ড ছিল হচ্ছে 100, এন্ড $5 যখন প্রাইসটা বেড়ে $5 হলো, আমার ডিমান্ড 100 থেকে কমে 90 হয়ে গেল। অর্থাৎ প্রাইস বাড়ার সাথে সাথে আমার ডিমান্ড কমেছে। খেয়াল করে দেখেন, এখানে প্রাইসের পরিবর্তন যতখানি, এই ডিফারেন্সটা, ডিমান্ডের পরিবর্তনটা কিন্তু ঠিক অতখানি না, এই পরিবর্তনটা সমান না। এই পরিবর্তনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তনটা এমন যে প্রাইসের পরিবর্তনটা যতই হোক না কেন, আমার এখানে প্রাইসের পরিবর্তন আমি যতটুকুই দেখাই না কেন, আমার কিন্তু মনে হয় না যে বারবার আসছে। প্রাইসের পরিবর্তন আমি যতখানি দেখাই না কেন, আমার ডিমান্ডের পরিবর্তন কিন্তু ঠিক অতখানি হয় নাই। তো এই জায়গা থেকে আবার পরে আরেকটা ছবি দেখেন, এইটারই নিচে যেটাকে ডি নাম্বার ছবিটাকে আমি বলবো, এটা দেখলে আরো ভালো বুঝবেন। সেম ওয়েতে আমরা আরেকটা ডিমান্ড কার্ভ নিয়েছি, হুইচ ইজ স্মুথ ফ্ল্যাটার, একদম ফ্ল্যাট একটা ডিমান্ড কার্ভ দিতেছে, অনেক বেশি ফ্ল্যাট। এই ডিমান্ড কার্ভে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রাইসের পরিবর্তন এই আগের মতো $4 আমার প্রাইস ছিল, তখন আমার ডিমান্ড ছিল 100। দেন প্রাইসটা বেড়ে যখন $5 হয়ে গেল, আমার ডিমান্ড অনেকখানি কমে গেল, 100 থেকে 50 হয়ে গেল, একদম হাফ হয়ে গেল। এই প্রাইসে কমে মানে এই ডিমান্ড কমে গেল এই সেম লেভেল অফ প্রাইস চেঞ্জেস এর কারণে। তাহলে যেটাতে ডি নাম্বার ছবিটা দেখেন, দেখেন এখানে প্রাইসের পরিবর্তন, হ্যাঁ প্রাইস বাড়লে ডিমান্ড কমে, আমরা এটা জানি। কিন্তু দেখেন এখানে প্রাইস একটু বাড়ার কারণে ডিমান্ডের অনেকখানি পরিবর্তন হয়েছে, মানে
প্রাইস একটুখানি বাড়ার কারণে ডিমান্ডে যে পরিমাণ পরিবর্তন হয়েছে, অর্থাৎ অলমোস্ট হাফ ডিমান্ড ফল করেছে, বাট এই নাম্বার বি পিকচারে এই ডিমান্ডের এইটুকু পরিবর্তনের স্মলার অ্যামাউন্টে চেঞ্জেস এর কারণে সেম ওয়ান ইউনিট চেঞ্জ হয়েছে, আবার ডিমান্ড কিন্তু ততখানি পরিবর্তন হয় না। তো আমরা আজকে যে টার্মটা পড়ছিলাম এটার নাম দিয়েছিলাম হচ্ছে এলাস্টিসিটি। সো এলাস্টিসিটি কি? তাহলে এখান থেকে আমরা একটা কনসেপ্ট আসলো যে প্রাইসের পরিবর্তনের কারণে কিন্তু সবসময় ডিমান্ডের পরিবর্তন সেম হয় না। তো তার মানে কোনো ক্ষেত্রে বেশি হয়, কোনো ক্ষেত্রে কম। এই জিনিসটাকে আমরা বলছি এলাস্টিসিটি। এলাস্টিসিটি কি বলছে? এলাস্টিসিটি বলছে ইট মেজার্স দ্য রেসপন্সিভনেস অফ কোয়ান্টিটি ডিমান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই ফর চেঞ্জেস ইন অ্যানাদার ডিটারমিনেন্টস। আচ্ছা, এত কঠিন ভাবে যদি নাও বুঝি, আমরা জাস্ট এলাস্টিসিটি এইটুকু বুঝি যে এলাস্টিসিটি মিন্স একটা ভেরিয়েবলের পরিবর্তনের কারণে আর একটা ভেরিয়েবলের কতখানি পরিবর্তন হচ্ছে, জাস্ট আমরা ওটা বের করা শিখবো। একটা ভেরিয়েবলের পরিবর্তনের কারণে আরেকটা ভেরিয়েবলে কতখানি পরিবর্তন হচ্ছে আমরা ওটা ফাইন্ড আউট করা শিখবো ফ্রম এলাস্টিসিটি। তাতে বলেন ম্যাডাম একটা ভেরিয়েবল এখানে কি হতে পারে? ইউজুয়ালি আমরা সাধারণত আপনার প্রাইস এবং কোয়ান্টিটি দিয়ে, সরি, এখানে যদি আমরা ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের ক্ষেত্রে কাজটা করে থাকি, সেই কারণে আমরা সাধারণত কোয়ান্টিটি ডিমান্ড এবং কোয়ান্টিটি সাপ্লাই এর পরিবর্তনটাই দেখার চেষ্টা করি প্রাইসের পরিবর্তনের কারণে। তো এখানে আমরা ইউজুয়ালি দেখবো যে প্রাইসের পরিবর্তনের সাথে সাথে ডিমান্ড আমার কতখানি পরিবর্তিত হয়েছে, এতটুকুই আমরা হচ্ছে কি এখানে দেখবো। সো এই জন্য প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা ডেফিনেশন আসছে। ডেফিনেশনটা মনে রাখার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে মনে রাখবেন যে এলাস্টিসিটি টার্মটার আগে যে অংশটা হবে সেটা হচ্ছে আমার মেইন ভেরিয়েবল, মানে আমি যেটাকে বলবো যে ও মানে ওটার কারণেই পরিবর্তন হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটাকে বলা যায়। আর এলাস্টিসিটির পরে যে টার্মটা থাকবে সেটা হবে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন এখানে আমার প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, এলাস্টিসিটি আগে টার্ম আছে প্রাইস, তার মানে price would be our independent variable and demand it would be our dependent variable. তো আমরা বেসিক্যালি এখানে দেখবো how much quantity demand, that is এটা যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আগে বলতে নেই, তার মানে ডিমান্ড কতখানি পরিবর্তন হবে যখন সেখানে প্রাইসের একটা ইউনিট চেঞ্জ হবে, 1 ইউনিট 2 ইউনিট এরকম পরিবর্তন হবে, সেটার কারণে আমার ডিমান্ড কতখানি পরিবর্তিত হবে। দেখবেন যে আমি আপনাদের যে রেকর্ডেড ভার্সন ক্লাস দিয়েছি ওখানে দেখবেন যে এই জিনিসটাই বারবার দেখাচ্ছি, প্রাইসটা কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট বা প্রাইস একদম কনস্ট্যান্ট, তার জন্য আমার ডিমান্ডের একটা পরিবর্তন হচ্ছে, এবং কতখানি পরিবর্তন সেটাই কিন্তু আমরা এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করে থাকছি। তো যেহেতু সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটা হলো যে আমরা এর পরের টার্মটাকে আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নিচ্ছি আর আগের টার্মটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নিয়ে থাকি। যেমন আমাকে যদি বলেন আমি পরের অংশে যদি যাই, আমরা যে ছবিটা দেখছিলাম সেই ছবির অংশটাতে যদি যাই, তো এখানে কিন্তু দেখেন আমরা দুটো ছবির ক্ষেত্রে প্রাইসের পরিবর্তনটা সিমিলার দেখিয়েছিলাম, লাইক 1 ইউনিট 4 থেকে 5 ইউনিট আমার প্রাইস ইনক্রিজ করছিল, একটা জায়গায় আমার ডিমান্ড চেঞ্জেস হচ্ছিল অনেক কম, আর একটা জায়গায় আমার ডিমান্ড চেঞ্জেস হচ্ছিল অনেক বেশি। তো এখান থেকে আমরা আসলে কম বেশি দুটোই বুঝে নেব। আচ্ছা, তাহলে এখন আসি, তাহলে ক্লিয়ার করি এলাস্টিসিটি কি। এলাস্টিসিটি হচ্ছে সিম্পলি আমি প্রাইস এবং কোয়ান্টিটি, প্রাইসের সাথে ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা পরিবর্তন দেখবো, যে প্রাইসের সাথে ডিমান্ড সাপ্লাই কি পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে আমরা এলাস্টিসিটি দিয়ে দেখানোর চেষ্টা করছি। এটাকে স্পেসিফিকলি যখন আমরা যাই তখন এটাকে আমরা বলি যে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড বা প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই, এরকম দুটো ইয়াতে আনি। তো সেখানে আমরা দেখেছিলাম যে এলাস্টিসিটির আগে যেটা আমরা থাকে সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এলাস্টিসিটির পরে যে টার্মটা থাকে ওটা হবে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেখান থেকে আমরা আসলে বললাম যে প্রাইসের পরিবর্তনের কারণে কোয়ান্টিটি ডিমান্ডের কতখানি পরিবর্তন হচ্ছে সেটাই আমরা এখান থেকে লার্ন করার চেষ্টা করছি। যেমন ডেফিনেশনটা এভাবে বলেছি, দেখেন প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড। আচ্ছা, এটার একটা টার্ম আছে, ইনিশিয়াল গুলো নিয়ে এটার নামটা আমরা সবসময় দিব হচ্ছে এইভাবে, প্রাইস এলাস্টিসিটি ই ডিমান্ডের পিইডি এভাবে বলবো। বললেন ম্যাডাম প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাইও পড়াইতে পারে, তাহলে তখন এটাকে বলবো পিইএস, প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই। তো এরকম এটার কিন্তু শর্ট ফর্ম আছে, শর্ট ফর্ম গুলো ব্যাপারে একটু কেয়ার করতে।
তো প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড এটাকে কি বললাম, বললাম যে a measure of how much quantity demand of a goods respond to a change in price of that good. অর্থাৎ আমরা বলছি যে আমার একটা ইউনিটের পরিবর্তনের জন্য, মানে প্রাইসের পরিবর্তনের জন্য কোয়ান্টিটি ডিমান্ডে কতখানি পরিবর্তন হচ্ছে, সেইটাকে আমরা হচ্ছে গিয়ে এই প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড দিয়ে বের করার চেষ্টা করছি। যেমন আমরা দেখলাম যে এখানে আমাদের দুই ধরনের দেখলাম, এক জায়গায় দেখলাম যে পরিবর্তনটা অনেক বেশি হচ্ছে, আর এক জায়গায় দেখলাম পরিবর্তনটা সেরকম বেশি হচ্ছিল না। আবারও বলছি, এক জায়গায় দেখলাম যে পরিবর্তনটা বেশ ভালো হচ্ছে, অনেকখানি পরিবর্তন হচ্ছে, আর এক জায়গায় আমরা তেমন কোনো পরিবর্তন পাইনি। তো এখান থেকে আমরা আসলে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডকে দুটো ভাগে ভাগ করি, প্লিজ এটা কেয়ারফুলি শুনেন। প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে আমরা বলছি হচ্ছে আপনার ইনএলাস্টিক, আমরা এলাস্টিক আর ইনএলাস্টিক এই দুটো টার্ম। তো আমরা এটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা বলা হচ্ছে ইনএলাস্টিক। ইনএলাস্টিকটা হচ্ছে যে যেখানে আমার হচ্ছে গিয়ে আপনার ইয়াটা কম, কি বলে, তো আমরা এখান থেকে যেটা পাচ্ছি এলাস্টিক আর ইনএলাস্টিক। তো ইনএলাস্টিকে যেটা হচ্ছে যে যেখানে পরিবর্তনটা বেশি, আমার ডিমান্ডের প্রাইসের পরিবর্তনটা বেশি কিন্তু ডিমান্ডের পরিবর্তন ইনএলাস্টিক কি, যে আমার যেটা ফ্লেক্সিবিলিটি দেখা পারে। যেমন একটু আগে আমরা বলছিলাম যে আমাদের বডিতে, যে আমরা যদি আমাদের হিউম্যান বডি কনসিডার করি, দ্যাট কেসেস বোনস গুলো হচ্ছে আমার ইনএলাস্টিক, ওগুলো সম্ভব ফ্লেক্সিবল না। তো এরকম যদি হয় যে যেটাতে আমরা চাপ প্রয়োগ করলে তার পরিবর্তন হয়, সেটা ক্ষেত্রে আমরা যেটা ইনএলাস্টিক। ঠিক এইভাবে এখানে প্রাইসের পরিবর্তন করলে যার ডিমান্ডের কোনো পরিবর্তনের হবে না, বা হলেও খুব সামান্য পরিবর্তন হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি আপনার সেটাকে আমরা বলবো হচ্ছে কি আপনার ইনএলাস্টিক। আর এলাস্টিক কোনটাকে বলবো, এলাস্টিক বলবো হচ্ছে কি যেখানে প্রাইসের পরিবর্তন অল্প একটু, প্রাইসের পরিবর্তন হলো ডিমান্ডের অনেকখানি পরিবর্তন, তো এখানে বেশি বেশি ফ্লেক্সিবিলিটি দেখাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি ইলাস্টিক। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখছিলাম যে আমার প্রাইস 1 ইউনিট বাড়লো, বা ডিমান্ড আমার অনেকখানি পরিবর্তিত হয়ে যাবে। আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তাহলে আপনারা দেখবেন যে রিলেট করতে পারবে। যেমন আমি যদি বলি যে আমি এই যে মাউসটা কাজ করতেছে, এটা হচ্ছে তার নমুনা, একটু একটু পর কি কি জানি বের হয়ে যেত। তো আমি এটাকে স্টপ শেয়ারে যে এটাকে আবার ওপেন। আচ্ছা, আমি বলতে থাকি। তো আমরা আমাদের লাইফে হচ্ছে এলাস্টিক এবং ইনএলাস্টিক এই ধরনের কয়েকটা ইয়া দেখতে পাবো। যেমন হচ্ছে কি আপনি যদি, আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি একটু আগে যেমন বলছিলাম যে ডিজেল বা অকটেন বা লাইক অয়েল, বা তারপরে হচ্ছে সল্ট, এগুলো কোনো সাবস্টিটিউট নেই। মনে আছে কিনা আমরা সাবস্টিটিউট করছিলাম ডিমান্ডে, আজকেও প্রশ্ন করেছিলাম ক্লাসে। আমি সিটি কোশ্চেনেও একটু কথা বলবো যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয় যে কিভাবে আসলে অ্যান্সার গুলো করবেন আপনারা। তো আমরা ওখানে দেখেছিলাম যে সাবস্টিটিউট বেসিকলি কি, যে সাবস্টিটিউট হচ্ছে যে আমার দুইটা ইউটিলিটি সেম এই ধরনের প্রোডাক্টে আমরা সাবস্টিটিউট করছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এমন কিছু প্রোডাক্ট পাবো যেটার প্রাইস অনেকখানি পরিবর্তন হলে আমাদের ডিমান্ডের পরিবর্তন হবে না। যেমন আমি যদি সল্টের কথা বলি, লবণের কিন্তু কোনো সাবস্টিটিউট নেই, মানে দাম যাই বাড়ুক না কেন, আই হ্যাভ টু কনজিউম সল্ট। or like vegetable oil or often there is no substitute of them. এখন ধরেন আল্লাহ না করুক, লবণের দাম যদি এখন যা প্রাইস আছে, ধরেন বললাম 50 টাকা কেজি, 50 টাকা কেজি যদি 5,000 টাকা কেজি হয়ে যায়, আমি কি লবণ ছাড়া আমরা খাওয়া দাওয়া করতে পারবো? এটা কি সম্ভব? চিন্তা করে দেখেন, প্লিজ, সিরিয়াস একটা ব্যাপার। এবং একটা দেশে এটা কিন্তু প্রমাণিত, যে অমর্ত্য সেন বলে না, নোবেল পেয়েছে প্রথম বাঙালি হিসেবে, উনি এইটার উপরে বেসিস করে, এটার উপর স্টাডি করে পেয়েছিল যে আমরা ভাবি যে ফেমিন মানে দুর্ভিক্ষ হয় কখন, যখন একটা দেশে মানুষজন, আপনি বললেন যে মানে প্রোডাকশন হয়, মানে ধরেন খাবারের অভাব দেখা দেয়, তখন হচ্ছে ফেমিন হয়। আমরা খুব কমন কনসেপ্টে জানি, বাট উনি প্রমাণ করে দেখিয়েছেন যে না, ফেমিন যখন হয় ওই সময় আসলে মানে খাবারের অভাব দেখা দেয় না, মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। মানে এমন একটা প্রোডাক্ট যেটা কোনো সাবস্টিটিউট, এমন একটা প্রোডাক্টের দাম বেড়ে যায় যে প্রোডাক্টটা ছাড়া আমরা আসলে বেঁচে থাকতে পারবো না। তো ওটা না কিনতে পেরে, ওটা বাজারেও থাকে কিন্তু, ওটা বাজারেও থাকে কিন্তু ওটাকে না কিনতে পেরে আমরা হচ্ছে গিয়ে তখন এই যে দুর্ভিক্ষের অর্থাৎ খাদ্যাভাবে মারা যায়, এইটাই।
তো এই কথাতে না যে যেটা বলছিলাম যে এখন ধরেন লবণের দাম যদি 550 টাকা থেকে 5,000 টাকা হয়ে যায়, উই হ্যাভ টু কনজিউম। লবণ ছাড়া একটা খাবারও খেতে পারবেন, বেশি হলেও খেতে পারবেন, কম হলেও খেতে, কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় দিতে হবে। তো এটা হচ্ছে যে ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ, এটাই বিলং করে একটা ইনএলাস্টিক ডিমান্ড কার্ভে। অর্থাৎ লবণের দাম আপনি অনেক বাড়াই দিলেও লবণের ডিমান্ড কমবে না, আবার অনেক কমাই দিলেও লবণের ডিমান্ড যে অনেকখানি বেড়ে যাবে তা হবে না। ও যা ছিল অ্যাজ ইট ইজ সেরকমই থাকবে। কিন্তু আমরা আচ্ছা আরেকটা বলি, যেমন লবণ না হয় বাদে দিলাম, আমরা যদি চালের কথা চিন্তা করি, যে চাল হয়েছে, এখন ধর চালের কেজি বললাম যে 100 টাকা, 100 টাকা থেকে যদি চালের কেজি 5 টাকা হয়ে যায়, তারপরেও কি আপনি ধরেন মাসে 5 কেজি চাল পাবেন? 5 কেজি জায়গায় কি 50 কেজি চাল খাবেন? খেয়াল করে দেখেন, খেতে পারবেন না কিন্তু। আপনি হয়তো 5 কেজি জায়গায় 6 কেজি খেতে পারেন, এর বেশি কিন্তু রাতে বলে ম্যাডাম কিনে স্টক করে রাখবো, হ্যাঁ সেটাও মানলাম। কতটুকু স্টক করে রাখবো? ওটা তো স্টক করে রাখলে তো কনজিউমই করতে হবে, কোটি ইউনিট তো কনজিউম করতে পারবেন। সো আমার এই যে এটা বেসিক নিড, আরো যদি বলতে চাই একদম বেসিক নিড, যেগুলোকে আমরা ইনফেরিয়র গুড বলছিলাম, যে একদম বেসিক নিড টাইপের প্রোডাক্ট গুলো হচ্ছে ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে, যেটা প্রাইসের পরিবর্তনের সাথে এদের ডিমান্ডের তেমন কোনো পরিবর্তনই হয় না। সো দে আর বিলং টু ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ, যেখানে প্রাইস পরিবর্তনের সাথে ডিমান্ডের পরিবর্তন অনেক কম। তাহলে এলাস্টিক ডিমান্ড কি? তাহলে এলাস্টিক ডিমান্ডে হবে যে প্রাইস পরিবর্তনের সাথে ডিমান্ডের পরিবর্তন অনেক বেশি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা 4 থেকে 5 ইউনিট আমার ঠিকই প্রাইস বেড়েছে, বাট আমার কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু দেখেন প্রাইসের পরিবর্তন যাই হোক না কেন ডিমান্ডের পরিবর্তন অনেক বেশি। তো এই ধরনের প্রোডাক্ট, অর্থাৎ প্রাইসের পরিবর্তন অল্প হলো ডিমান্ডের পরিবর্তন অনেকখানি বেশি হচ্ছে, এই ধরনের প্রোডাক্টকে আমরা বলছি এলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে। ফর এক্সাম্পল আমি এখানে বলতে পারি যে আপনার হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম চকলেট, বা ধরেন উবার রাইড। এখন ধরেন কোনো কারণে আপনার আপনার উবার কোম্পানি অফার দিল তার বাসা, যেখানে ধরেন আপনাদের সব বাসা কুড়িল, বললো কুড়িল থেকে গ্রিন ইউনিভার্সিটি পর্যন্ত 10 টাকা রাইড শেয়ার করে চলে আসা যাবে, একটা গাড়ি করে চলে আসবেন 10 টাকা লাগবে। আমরা সবাই উবারে করে চলে আসবো না? সবাই ইউজ করা শুরু করবো না? সেই দামটাই যদি 10 টাকার জায়গায় এখন হয়ে গেল 1,000 টাকা, তখন কি আসবে? কুড়িল থেকে গ্রিন পর্যন্ত উবারে ভাড়া আসলে 1,000, তো আমরা কি আসি? ইউজুয়ালি আমরা কিন্তু ইউজ করি না। সো এলাস্টিক ডিমান্ড কার্ভে যেটা হয় যে এখানে প্রাইস পরিবর্তনে অল্প একটু পরিবর্তন হয়, বাট ডিমান্ডের অনেক একটা বড় অ্যামাউন্টের ডিমান্ডের পরিবর্তন এখানে আমরা পরিলক্ষিত করে থাকি। তো দিস ইজ এলাস্টিক ডিমান্ড। তাহলে এলাস্টিক বুঝলাম যে যেখানে পরিবর্তনটা অনেক বেশি, ইনএলাস্টিকে বুঝলাম পরিবর্তনটা অনেকখানি কম। এর বাইরেও আমরা আরো কয়েক ধরনের পরিবর্তন দেখতে পাবো, যেমন হচ্ছে কি আমরা যদি এর পাশে ইনএলাস্টিক দিয়ে যখন কথা বলছিলাম, এর পাশে প্রথম যে অংশটা বলেছে তার প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে, এখানে হচ্ছে পারফেক্টলি ইনএলাস্টিক ডিমান্ড কার্ভের কথা বলে। পারফেক্টলি ইনএলাস্টিক ডিমান্ড কার্ভের ক্ষেত্রে দেখেন যে আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছিলাম, এখানে আমার ডিমান্ড কার্ভটা দেখেন যে এটা একদম একটা হরাইজন্টাল লাইন, আমার একদম সুন্দর মতো একটা হরাইজন্টাল লাইন, সরি একটা ভার্টিক্যাল লাইন আমি দেখেছি। এখন খেয়াল করে দেখেন যখন এখানে এই ভার্টিক্যাল লাইনটা আমরা নিচ্ছি, তো এখানে আমার $4 যখন প্রাইস ছিল তখন আমার কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 100, আবার যখন $5 প্রাইস তখন আমার কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু 100। তার মানে প্রাইসের যে পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু ডিমান্ডের পরিবর্তনই আমি এখানে দেখতে পাই। তো এরকমও হতে পারে ইনএলাস্টিকে কি, যে প্রাইস পরিবর্তনের সাথে আমার ডিমান্ডের খুব বেশি একটা পরিবর্তন হবে না, অল্প পরিবর্তন হবে, সেটা ছিল ইনএলাস্টিক। ইনএলাস্টিকের থেকেও এখানে আমরা দেখতে পেলাম যেখানে প্রাইসের পরিবর্তন কিন্তু ডিমান্ডের পরিবর্তনই হলো না, তখন এটাকে আমরা বলবো দিস ইজ পারফেক্টলি ইনএলাস্টিক, মানে একদম পারফেক্ট ইনএলাস্টিক এরকম হবে। আপনি বলবেন ম্যাডাম এরকম প্রোডাক্ট আছে, হ্যাঁ ইকোনমিক্সে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ওই যে রাইস, তারপরে হুইট মানে গম, তারপরে হচ্ছে মানে প্রত্যেকটা দেশের প্রধান খাদ্য যেটা, যেমন এগুলোকে সাধারণত এই ধরনের ইয়াতে নিয়ে আসে যে আপনার যেটার একদমই কোনো পরিবর্তন হয় না, এই ধরনের চেঞ্জেস এটা কিন্তু নিয়ে আসে। তো আমরা এখানে হচ্ছে আপনার যেমন দেখতে পেলাম যে এখানে আমরা যেমন দেখতে পেলাম যে প্রাইসে আমরা একটা পরিবর্তন হলো, সেখানে কোয়ান্টিটি ডিমান্ডের কোনো পরিবর্তন আমরা কিন্তু এখানে দেখতে পেলাম না। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে এরপরে আমরা এলাস্টিক তো দেখলাম, এলাস্টিকে দেখলাম যে প্রাইসের একটু পরিবর্তন হলে কোয়ান্টিটি ডিমান্ডের অনেকখানি পরিবর্তন হয়। আবার আমরা কিছু প্রোডাক্ট দেখবো যে
যেখানে আমরা প্রাইসের হচ্ছে পরিবর্তন যাই হোক না কেন, আমার এখানে কোয়ান্টিটি ডিমান্ড অনেক বেশি বেশি পরিবর্তিত হতে থাকবে। আমি যেমন এখানে যদি পরেরটাকে দেখি, সো হিয়ার দ্য ডিমান্ড কার্ভ ইজ এ হরাইজন্টাল লাইন। তো এই হরাইজন্টাল লাইন ডিমান্ড কার্ভ থেকে আমরা কি করলাম, যে ধরেন আমি ডিফারেন্ট কোয়ান্টিটি নিলাম, ধরেন আমি এই কোয়ান্টিটি নিলাম, লাইক এটাকে আমি নিলাম এটা হয়তো 50। পরবর্তীতে আমরা একটা কোয়ান্টিটি নিলাম, ধরেন $4 প্রাইসে আমি 50 কোয়ান্টিটি দেখছি, আবার পরবর্তীতে সেম প্রাইসে আমি $100 কিন্তু কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু কোয়ান্টিটিটা অনেক বেশি পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে প্রাইস কিন্তু কনস্ট্যান্ট থাকছে, কিন্তু কোয়ান্টিটি অটোমেটিক্যালি অনেক বেড়ে যাচ্ছে, এরকমও হতে পারে। তখন এটাকে আমরা বলবো যে পারফেক্টলি এলাস্টিক ডিমান্ড। তাহলে আমরা এখানে 4 ধরনের এলাস্টিসিটি সম্পর্কে জানলাম। প্রথমে একটা ক্লিয়ার করি, এলাস্টিসিটি বুঝলাম যে প্রাইসের জন্য কোয়ান্টিটি ডিমান্ড কতখানি পরিবর্তন হচ্ছে, সেটাই আমরা দেখছি হচ্ছে এলাস্টিসিটি দিয়ে। পরবর্তীতে দেখলাম যে এলাস্টিসিটিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এলাস্টিক এবং ইনএলাস্টিক। এলাস্টিক মানে হচ্ছে যেখানে প্রাইসের পরিবর্তন, ইনএলাস্টিক হচ্ছে যেখানে প্রাইসের পরিবর্তনের কারণে ডিমান্ডের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। আর এলাস্টিক হচ্ছে কি যে যেখানে প্রাইসের পরিবর্তনের সাথে ডিমান্ডের অনেকখানি পরিবর্তন হবে। পরবর্তীতে দেখলাম এটাকে আরো দুটো ভাগে ভাগ করা যায়, পারফেক্টলি এলাস্টিক এবং পারফেক্টলি ইনএলাস্টিক। পারফেক্টলি ইনএলাস্টিকে দেখলাম যে এখানে দামের একই ইউনিট পরিবর্তন হয়েছে, কিন্তু আমার ডিমান্ডের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একদম কোনো চেঞ্জ হয়নি, এরকম হলে এটাকে পারফেক্টলি ইনএলাস্টিক বলছি। আর এক জায়গায় দেখলাম যে দামের কোনো পরিবর্তনই হয় নাই, কিন্তু ডিমান্ড অটোমেটিক্যালি চেঞ্জেস এর উপর চেঞ্জেস এরকম হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পারফেক্টলি এলাস্টিক, নট ইনএলাস্টিক। এই হচ্ছে গিয়ে মোটামুটি 4 ধরনের এলাস্টিসিটি কার্ভ। এখান থেকে অ্যাকচুয়ালি একটা ওই যে বললাম যে আপনাদের তো কোশ্চেনে অনেক রকমের কারিকুরি করতে হয়েছে, তো এখান থেকে দেখা যায় যে একটা কোশ্চেন যদি আমি করতে চাই, সিম্পল একটা কোশ্চেন করতে পারি, প্রশ্ন করতে পারি এরকম যে হোয়াট ইজ ডিমান্ড কার্ভ, বা সরি হোয়াট ইজ প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, হোয়াট ইজ প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, বা আমি শর্টকাটও বলতে পারি যে হোয়াট ইজ পিইডি এন্ড explain different type of PED, price elasticity of demand, with relevant figure. So তখন আপনারা কি করবেন যে আপনারা এরকম পিইডি কি অর্থাৎ প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড কি আমরা পার্কিনের বই থেকেও পড়তে পারেন, ম্যানকিউর বই থেকেও পড়তে পারেন, সাব টু ইউ। পার্কিনের বইয়ে ম্যানকিউর বই থেকে দেখাচ্ছে, এটা 5 নাম্বার চ্যাপ্টারে আছে, আর পার্কিনের বই এটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টারে আছে। আপনি যে চ্যাপ্টার থেকে পড়েন, তো ওখানে দেখবেন যে পিইডি প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের ডেফিনেশন দেওয়া আছে, আমি এখানে দেখাই দিব আবারও। পার্কিনের ম্যানকিউর বইয়ের কোথায় আছে, তো ওখান থেকে পিইডি ডেফিনেশন পড়বেন, দেন এই যে 4 ধরনের আমরা যে এলাস্টিসিটি দেখলাম, সেই এলাস্টিসিটির জন্য ছবিগুলো আঁকবেন এবং এখানে দেখাবেন যে ইন পারফেক্টলি এলাস্টিক price changes is high, then the price changes is lower than the changes in quantity demand. আবার পারফেক্টলি এলাস্টিকে দেখাই দিবেন, মানে ছবি একেই দেখাবে, ছবিটা এমন ভাবে আঁকবেন এবং জাস্ট একটা লাইনে বলবেন যে ইন ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ the price changes is low higher than the changes in quantity demand. জাস্ট একটা লাইনে প্রত্যেকটা ছবি আঁকবেন এবং একটা লাইনে ব্যাখ্যাটা দিবেন। আচ্ছা, লাস্ট নট বাট লিস্ট একটা কোশ্চেনের উত্তর দিয়ে দিই। ম্যাডাম এমনও তো হতে পারে স্যার, একটু চিন্তা করে দেখেন, প্রাইসও যতখানি পরিবর্তন হচ্ছে, যে দেখেন এখানে প্রাইসের পরিবর্তনটা এই যে এখানে স্পেসটা and quantity পরিবর্তন সেম হতে পারে, এবং সিমিলার হয়। হোয়াট হ্যাপেন দেয়ার if the changes in price and changes in quantity demand is equal, মানে দুটো সমান, in that cases it's called inelastic demand, অর্থাৎ দুজনের পরিবর্তনের সমান। এরকম প্রোডাক্ট সাধারণত দেখা যায়, গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনের জন্য আমরা এটাকে রাখি, যে হয়তো যদি থাকতে পারে। এই গেল তাহলে এলাস্টিসিটি। এখন বলবেন যে ম্যাডাম এলাস্টিসিটিটা কেন শেখায়, কি কারণে, আমার তো একটা লার্নিং এর আউটকাম লাগবে যে কারণে আপনাদেরকে শেখাচ্ছে। এলাস্টিসিটি একটা খুব ইন্টারেস্টিং আউটকাম আছে। একটু চিন্তা করেন, ধর আপনি একটা বিজনেস শুরু করলেন, ধরলাম যে আপনার বিজনেসটা হচ্ছে একটা রেস্টুরেন্ট শপ, আপনি বার্গার সেল করছেন। আপনি ডিসাইড করলেন যে আপনার এই মাসে রেভিনিউ হয়েছে, মানে ধরেন আপনার সেল হয়েছে 20,000 টাকা, আপনি চিন্তা করলেন নেক্সট মান্থে সেলটা 20,000 থেকে 40,000 করে ফেলতে চাচ্ছি। আপনি চিন্তা করলেন আরে খুব সহজ তো, আমি দাম ডাবল করে দিই, তাহলে হচ্ছে আমার 20,000 জায়গায় 40,000 টাকা সেল হবে। কথা কিন্তু তাই,
কিন্তু আমরা এখন তো একটু হলো ইকোনমিক্স বুঝি, আমরা এখন থেকে কি জানি দাম বাড়লে আমার চাহিদা কি কমে না, আপনি দাম ঠিকই বাড়াই দিলেন, ডাবল করলেন, পরের মাসে যা দেখলেন আপনার সেল 20,000-এর জায়গায় কমে 5,000 হয়ে গেছে। কারণ কি? কারণ মানুষজন আপনার প্রোডাক্টের প্রাইস তো বেশি, এটা বড় কনজিউম করে নেই, ডিমান্ড করে নেই। মানে এখানে আপনি কি করতে পারেন? এখানে আপনি যেটা করতে পারতেন ম্যাম সেটা হলো, বলেন। ম্যাম আবার তো দেখা যাচ্ছে, ধরেন আমি একটা জিনিস যদি 10 টাকায় বিক্রি করি, সেটা যদি 2 জন কিনে, আমি যদি ওই সেম জিনিসটা ধরেন আমার প্রোডাকশন কস্টের ক্ষেত্রে 5 টাকায় যদি বিক্রি করতে পারি, এই ক্ষেত্রে তো আরো 2 জন বেশি পাইতেছি, তো ওই হ্যাঁ, সময় তো আমার কাস্টমার আরো, এটাই হ্যাঁ তো মানে বলতে কাস্টমার আরো চাচ্ছিলাম, 2 জন বেড়ে গেল। এলাস্টিসিটি চিন্তা করতে হবে, এটাই বলতে চাচ্ছিলাম। এই জন্য আপনাকে তো এলাস্টিসিটি চিন্তা, তো আপনি দেখেন বার্গার কিন্তু মানে বেসিক নিড টাইপের প্রোডাক্ট, এটা এলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে, মানে প্রাইসের পরিবর্তনের সাথে ডিমান্ডের বেশ ভালো মতো পরিবর্তন, প্রাইস 1 ইউনিট বাড়াইলে কমাইলে ডিমান্ড কিন্তু কমতে থাকবে। তো এলাস্টিসিটি হিসেব করে আপনি আসলে তখন প্রাইসিংটা ঠিক করবেন, যে চিন্তা করবেন যে কিভাবে। ঠিক একই ভাবে ধরেন আপনি বার্গার শপ না, আপনার এখন শপ হচ্ছে আপনি তেল বিক্রি করেন, ওই রূপচাঁদা সয়াবিন তেল, তেলের ডিলার। এখন দেখেন ওটার দাম যদি ডাবলও করে দেন তাও তেল যা সেল হবে, দাম যদি অর্ধেক করে দেন তাও সেল কিন্তু তাই হবে, আপনি সেলটা টোটাল সেলটা বাড়াইতে পারবেন না, এটা ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে। তো আপনার ওভারঅল সেলটা যদি ইনক্রিজ করতে যায় সেখানে কিন্তু আপনার ওই মানে প্রাইসটা এখানে আসলেই মানে ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে ওরা এলাস্টিক না ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে এটা। তো ইউজুয়ালি আমরা যখন প্রোডাক্ট লঞ্চ করি, আমরা বিজনেস যখন করি, এই ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের বুঝতে হয় যে আমাদের প্রোডাক্টটা এলাস্টিক না ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করছে। সো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা হচ্ছে এটার ডিসিশনে আসি। আচ্ছা, প্রাইস এলাস্টিসিটি ডিমান্ড মেজার করার জন্য এটা একটা ম্যাম, ফর্মুলা আছে। নামাজের সময় হয়ে হ্যাঁ হ্যাঁ, গেছে ম্যাম। আমাদের সময় হয়ে গেছে, আমি আর এখানে বাড়াবো না, এটা জাস্ট বলছিলাম এটা আইডিয়াটা থাকে। প্রাইস এলাস্টিসিটি মেজার করা এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা থেকে ভ্যালু থেকে আমরা বের করতে পারি যে আমরা এখানে কতটুকু দেওয়া করবো। আপনাদের প্যারালাল, আমার এই ম্যাথটা করানোর ইচ্ছে ছিল কিন্তু আপনাদের প্যারালাল সেকশনে ম্যাথসটা করাই নাই এবং আমরা পরীক্ষা ম্যাথটা দিই নাই। তো আমি হয়তো এমনি মিডের পরে ম্যাথটা আপনাদেরকে দেখিয়ে দিব যে ম্যাথসটা কিভাবে করে, সেখান থেকে আসলে মিডে প্রশ্ন করবো। তাহলে আমি যেটা বললাম যে যেটা আজকে শিখলাম আমরা প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, এবং এর সাথে হচ্ছে কি ডিফারেন্ট টাইপ অফ প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, এই টার্ম গুলো একটু শিখবেন। আচ্ছা, আজকের ক্লাসে যে কোশ্চেনটা ছিল এটাকে সলভ করবেন এবং দেখেন ওখানে কিন্তু আমি স্পেসিফিক কিছু প্রশ্ন করেছি, যেমন ডিমান্ড কার্ভের ক্ষেত্রে বলে দিয়েছিলাম, এটা একটু বলি। ডিমান্ড কার্ভ থেকে যে প্রশ্ন করেছেন ওখানে কিন্তু আমি ক্লাসেই বলছিলাম, ওখানে দুইটা পার্ট ছিল, একটা বলছিলাম যে ল অফ ডিমান্ডটা বলো, আর বলছিলাম যে ল অফ ডিমান্ডে ওই যে কয়েকটা ভেরিয়েবল চেঞ্জেস এর কারণে আমরা ডিমান্ড কার্ভে কি চেঞ্জেস। তো সেই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আমি যদি যে বলছিলাম যে শিফটিং ডিমান্ড এই থেকে যদি কোনো প্রশ্ন করে, আমি ক্লাসে বলছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা শিফটিং এর ছবিটা আঁকবো, শিফটিং এর ছবিটা আঁকবেন। আবার হলো যদি কোনো কারণে আপনার ল অফ ডিমান্ড আছে তাহলে ল অফ ডিমান্ডের যে ছবিটা ছিল সেটা আঁকবেন। এভাবে হচ্ছে কি একটু চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ভুল হবে না, মানে মার্কস কাটার জায়গা থাকবে না। আর যদি আর যদি কোনো কারণে আপনার হচ্ছে গিয়ে, হতেই পারে পরীক্ষা আমরা ভুলে যেতেই পারে, আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তখন যদি ওই যে টপিকটা থেকে প্রশ্ন করেছে ওটা রিলেভেন্ট ফিগার ছিল এটা যদি থাকে তাহলে কষ্ট করে ছবিটা এঁকে দেবেন, ছবি আঁকলেও আমি ইউজুয়ালি মার্কস কাটার জায়গা আমার খুব ম্যাম কম থাকে। ছবি আঁকার পরে আমরা ম্যাম যদি মানে বর্ণনাটা ম্যাম যদি ভালো না হইতে মানে অনেক সময় আছে না যে ফুললি মনে হ্যাঁ হ্যাঁ, থাকে না। আমি আপনার কথা কোশ্চেন বুঝেছি, ছবি আঁকলে কিন্তু এক্সপ্লানেশনটা ভালো হয় না। আচ্ছা, ইউজুয়ালি ইকোনমিক্স এ যেটা হয় আমাদের ছবিতে 50% মার্কস, এক্সপ্লানেশনে 50%। ছবিটা ঠিকঠাক মতো হলে ধরেন এটা 10 মার্কের কোশ্চেন কথা বলা, ছবির জন্য কিন্তু আপনাকে আমি 5 দিতে বাধ্য, আপনার ছবিটা যদি ঠিক থাকে, আর বাকি এক্সপ্লানেশন উপর বেসিস করে 5-এ আপনাকে আমি আর কিছু মার্ক দিব, এরকম। বুঝতে পেরেছেন? তবে ছবি আঁকবেন, এখন আপনি আবার বলেন যে ম্যাডাম ছবি ছিল কিন্তু আমি ছবি আঁকিনি খালি এক্সপ্লেন করেছি, তখন অবশ্যই ওই এক্সপ্লানেশনের উপরে বেসিসে মার্কস দিব, ছবির জন্য 5 মার্ক কেটে দিবে। ম্যাম ইলাস্টিকের ক্ষেত্রে কি ইলাস্টিসিটির ক্ষেত্রে কি ছবি দুইটি আঁকতে হবে আইকা তারপরে আচ্ছা, হচ্ছে গিয়া যদি বর্ণনা করতে ধরেন, হবে? হ্যাঁ আমি একটু বলে নিই, ধরেন আমি প্রশ্ন করলাম যে হোয়াট ইজ পিইডি, প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, তখন বেসিক দুটো ছবি আঁকবেন, এলাস্টিক আর ইনএলাস্টিকের।
কিন্তু আপনাকে প্রশ্ন করলাম কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন ডিফারেন্ট টাইপ অফ এলাস্টিসিটি, এরকম একটা প্রশ্ন করলাম। তখন আপনি পাঁচটা এলাস্টিসিটিরই ওই যে যে দেখলাম এলাস্টিক, ইনএলাস্টিক, পারফেক্টলি ইনএলাস্টিক, পাঁচটারই ছবি আঁকবেন। একে হচ্ছে গিয়ে জাস্ট এক লাইনে বলবেন যে এটা প্রাইস বেশি পরিবর্তন হচ্ছে, সরি ডিমান্ড কম পরিবর্তন হচ্ছে, এটা এই জন্য ইনএলাস্টিক। এবার এখানে ডিমান্ডের পরিবর্তন বেশি, এই জন্য এটা এলাস্টিক। এভাবে এক লাইনে বলে দিলেই এর বেশি। শুধু ডিমান্ডে যেরকম রাইস বা বিভিন্ন কিছু নিয়ে বলতে বলে, ইলাস্টিসিটি তো কি ম্যাম এরকম যে কোনো না উদাহরণ এলাস্টিসিটির বলতে পারে? ক্ষেত্রে, না এলাস্টিসিটির ক্ষেত্রে সাধারণত এক্সাম্পল তো আমি চাইই না। এখন আপনাকে যদি আমি জাস্ট বলি যে ড্র দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড কার্ভ, আপনি তো ছবি আঁকবেন, এখানে তো দরকার নেই। এখন যদি ধরেন আমি যদি বলি কথার কথা যে ইনএলাস্টিক, ড্র দ্য ফিগার অফ ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ এন্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট। ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে এরকম কিন্তু কয়েকটা প্রোডাক্টের নামও আমি বলছি, খেয়াল করছেন কিনা? ওই যে বললাম যে যাদের পরিবর্তনই হয় না, দামের পরিবর্তনের সাথে ডিমান্ড, যারা আমি বলছিলাম যে সল্ট, আমি বলছিলাম যে অকটেন, ডিজেল, এই ধরনের প্রোডাক্ট, এগুলো প্রাইসে পরিবর্তন সাথে ডিমান্ডের পরিবর্তন হয় না, সেগুলোর এক্সাম্পল দিবেন। জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। তারপরে প্রশ্ন থাকলে করতে পারেন, আমি চেষ্টা করবো সলভ করে দিতে। আর কিছু মানে আমি যে প্রাইস, ধর আপনাদের একটা বলি, পিপিএফ থেকে প্রশ্ন করেছি। দেখেন আজকে কিন্তু পিপিএফ এ বলা ছিল এক্স এক্সিস এ কোনটা হবে, ওয়াই এক্সিস এ কোন বিন্দু থেকে কোন বিন্দুর পরিবর্তন, সেভাবে আপনি বলবেন। এখন এরপরে তো তাকে বলাই আছে, আমি পিপিএফ তো বলছি ছবিটা আঁকতেন, পিপিএফ যদি ছবি না আঁকে তাহলে আপনাকে অবশ্যই 50% মার্কস কাটবো, তাই নয় কি? বিষয়টা জি অনেকটা ম্যাম। এরকম। আচ্ছা, তো অ্যাটেন্ডেন্সটা নিয়ে মাহি তো প্রেজেন্ট আছে, সুজন ঠিক, ইয়েস ম্যাম, নাজরিন সুলতান, ম্যাম মাহি আছে। হ্যাঁ মাহি ইয়েস দিয়েছে। ম্যাম। নাজরিন সুলতান আপনি সিটি দিলেন না কেন? ম্যাম অসুস্থ ছিলাম। শেখ হাসান, ইয়েস ম্যাম। সাহিল সরকার, শাকিল সরকার, 70 লাস্টে 2 ম্যাম 1 সুমন ঠিক আছে। একটু আবার একটু রেসপন্স করেন, আই এম সরি। সুজন শেখ হাসান আপনি? প্রেজেন্ট ম্যাম, সুজন ঠিক আছে। সুজন আপনিও আজকে সিটি দেননি, কেন সিটি দেননি? ম্যাম সুজন ঠিক আছে। সুজন আয়া তাকে প্রশ্ন করেছে যে সিটি আজকে কেন দেন নাই? কোনো রেসপন্স নাই। সুজন আপনি কোথায়? জিজ্ঞাসা করলাম, আপনি আজকে আপনি ক্লাসেও আসেন না, আপনার 10টা অ্যাবসেন্ট, তারপর আপনি সিটি দেননি আজকে, কিসের জন্য? জয়েন করে হাওয়া হয়ে গেছে, উনি মনে প্রেজেন্ট দিয়ে চলে গেছে। প্রেজেন্ট দিয়ে চলে গেছে। এই প্রেজেন্টও তো আমার দরকার নাই। তো নাজরিন সুলতান আছেন, শেখ হাসান, জি ম্যাম, শেখ হাসান আছে। শাকিল সরকার, রাকিবুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ইয়েস ম্যাম। নাহিদ, ইয়েস ম্যাম। সোহেল রানা, জাকারিয়া, প্রেজেন্ট ম্যাম। শুভ, শুভকে তো দেখেছিলাম, শুভ কোথায়? রেসপন্স না করলে অ্যাটেন্ডেন্স দিব না। আপনিও আজকে ম্যাম সিটি দেন নাই। শুভ চ্যাট বক্সে রুল লিখে গেছে, সম্ভবত নামাজে গেছে বা কিছু একটা, শুভ আমি জানি না আজকে শুধু। সিটি দেন নাই। ম্যাম তরিকুল, শুভ তো সিটি দিছে। ও হ্যাঁ হ্যাঁ সরি, তরিকুল ম্যাম চ্যাট ইসলাম, বক্স তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম, মৃদুল, প্রেজেন্ট ম্যাম। অঙ্কুর দাস, ম্যাম শুভ চ্যাট বক্সে রুল লিখে গেছিল। অঙ্কুর দাস, আলিফ, ইয়েস ম্যাম আছি। পারভেজ হাসান, প্রেজেন্ট ম্যাম। আরিফুর রহমান, আরিফুর রহমান, আশেক, নাহিদ হাসান, ইয়েস ম্যাম। রাজীব পাল, ইয়েস ম্যাম। আসিফ আলী, ইয়েস ম্যাম। অভি, ইয়েস ম্যাম। সালেহ মোল্লা, সরি শাহেদ মোল্লা, প্রেজেন্ট ম্যাম। শাকিল মোল্লা, ইয়েস ম্যাম। ফাহাদ হোসেন, প্রেজেন্ট ম্যাম। আব্দুল হাদি, প্রেজেন্ট ম্যাম। নয়ন দাস, ইয়েস ম্যাম। হাফিজুর রহমান,
হাফিজুর রহমান ছিলেন, আয়েশা সিদ্দিকা। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, স্পেশালি হচ্ছে আপনাদের সিটি কবে, সরি মিস্টেক, মিড টার্ম কবে আপনাদের? ম্যাম 13 তারিখ। 13 তারিখ শেষে। শেষের দিক ম্যাম না? আপনার পরীক্ষা একদম লাস্টে, সবার শেষে। তাই হ্যাঁ, আমি এটা বুঝি। নন ডিপার্টমেন্টাল কোর্সে এটা করে লাস্ট দিন, ম্যাম লাস্ট স্লটে এটা দেয়। ভালো হয়েছে ঠিক, আবার ম্যাম, দাও, আমাদের বাকি বেড়া বন্ধ প্রেজেন্ট। আছে, গ্যাপ আছে মোটামুটি 2 দিনের মতো। আচ্ছা, এটা কি ইয়া হবে সকালের স্লটে এক্সাম না বিকালের স্লটে? ম্যাম সকালেই 9টা 30 থেকে। তাহলে অ্যাটলিস্ট খাতা নিয়ে আসতে পারবো, কারণ তো দেখা যেত খাতাও পাইতাম না, রেজাল্টও দিতে পারতাম না। আচ্ছা, যেটা বলছিলাম, যদি কোনো কোশ্চেন থাকে, কারণ আপনি কোনো কোশ্চেন বুঝতে পারছেন না বা কিছু, হোয়াটসঅ্যাপ আগে একটু টিমসে চেক করে দেবেন, কারণ আমি এবার সব ম্যাটেরিয়ালস অলরেডি আপলোড করেছি। টিমসে আগে চেক করে দেবেন, যদি দেখেন যে টিমসে কিছু নাই, তখন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিতে, এটা পাচ্ছি না, আমি যেটা তাদেরকে দিয়ে দেন। আর ম্যাম হলো টিমসে আসল ম্যাম প্রেজেন্ট আসল দিতে পারি নাই। কোয়েশ্চেনটা নাই। কি নাই আমার বলেন, আসল বুঝি প্রশ্নটা ম্যাম, আসল প্রশ্নটা। কামরুল হাসান স্যার আমার কোশ্চেন ছিল কথা, স্যারের কাছে যান প্লিজ। আমাদের ম্যাম উনি তো department সাজেশনই থেকে দেয় না, ওনারা বলে সাজেশন নিতে গেলে যা বলে, আর প্রশ্ন চাইলে তো একদম ডিপার্টমেন্ট থেকে খেদাই দিবে। উনি আমার কোশ্চেন 3 বার মডারেশন করেছে, তো স্যারের আমার কোশ্চেন মেমোরাইজ হয়ে যায় না, স্যারকে জিজ্ঞাসা করেন, স্যার বলে দিবেন। আচ্ছা, ম্যাম সুতরাং বার্ষিকতে মনে হয় সাজেশন আমাদের করলে বলে কোশ্চেনই সবচেয়ে হার্ড করে আর কি। 3 সেকেন্ড আগ পর্যন্ত যা পড়াচ্ছি তাই সাজেশন। হ্যাঁ, তো আমি একটু চ্যাপ্টার বলে দিই, 1, 2, 3 and 4, মানে পার্কিনের বই অনুযায়ী। তবে আমি 4 নাম্বার চ্যাপ্টারটা, যেটা হচ্ছে এলাস্টিসিটি, এটা আসলে ম্যানকিউ থেকেই পড়ালাম, কারণ ম্যানকিউতে সুন্দর করে দেওয়া আছে, তো ম্যানকিউর বইটাও দেওয়া আছে, আপনারা ম্যানকিউ থেকে পেলাম, এটাই বলবো। ঠিক আছে, যান নামাজে যান সবাই। আসসালামু আলাইকুম, দোয়া করেন আমার জন্য। ওরকম ম্যাম জি ম্যাম। দোয়া করে যাতে পরীক্ষাগুলো ভালো হয়। ইনশাআল্লাহ, আল্লাহ ফিয়ামানিল্লাহ, আল্লাহ পাক ভালো ভালো করুক, আপনারা রোজা রেখে পরীক্ষা দেবেন, রোজার দিনে পরীক্ষা যাতে ভালো হয়, আমি সবসময় এই দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম।